আচ্ছা তোমরা কি দেখতে পাচ্ছ? হ্যালো, হ্যাঁ তোমরা দেখতে পাচ্ছ? জি মিস। ওকে, থ্যাংক ইউ। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো ঢাকা ওমেন কলেজের পক্ষ থেকে তোমাদেরকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। তো আমি তোমাদের সাথে আছি নিগার সুলতানা ম্যাম, লেকচারার, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট। ওকে, আচ্ছা তাহলে আমরা এর আগেও তোমাদের সাথে ক্লাস হয়েছে আমার, তো সেখানে আমরা প্রথম চ্যাপ্টারটাই পড়ছিলাম। তো আমরা পরের স্লাইডে চলে যাচ্ছি। আচ্ছা দেখো, তোমরা হচ্ছে উচ্চ মাধ্যমিক শ্রেণী, ঠিক আছে, একাদশে। আর তোমাদের হচ্ছে সাবজেক্ট ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা, প্রথম পত্র, কোড হচ্ছে তোমাদের 277, আছে। হ্যাঁ, আরো ক্লাসে ঢুকছে মেয়েরা, আমি এডমিট দিয়ে দিয়েছি। আচ্ছা, তোমাদের প্রথম অধ্যায় আমরা আলোচনা করছিলাম এবং আমরা আজকেও প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব, এটা চলমান। তো তোমাদের এখানে সময়, তারিখ এবং তোমাদের টোটাল স্টুডেন্ট সংখ্যা সবই এখানে দেয়া আছে, ঠিক আছে। আচ্ছা, তো আমরা তাহলে পরের স্লাইডে চলে যাই। আচ্ছা দেখো, আমরা পড়ছিলাম ব্যবসা, ঠিক আছে, ব্যবসায় কাকে বলে এবং ব্যবসায়ের মৌলিক উপাদান, ব্যবসায়ের বৈশিষ্ট্য, হ্যাঁ, ব্যবসায়ের প্রকারভেদ, সবকিছুই আমরা আলোচনা এগুলো করেছি। তবে ব্যবসায়ের যে তোমার সংজ্ঞাটা, সেটা একটু রিভিউ করছি তোমাদের সাথে। সেটা হচ্ছে তোমার সমাজের যে পণ্য সামগ্রী, হ্যাঁ, প্রয়োজনীয়, সেগুলো তোমার কাস্টমারদেরকে সরবরাহ করে মুনাফা অর্জনের জন্যই তোমার সংগঠিত এবং পরিচালিত প্রতিষ্ঠানকে তোমার ব্যবসায় বলা হয়। আমরা এটাকে অন্যভাবেও বলতে পারি, যেমন ধরো মুনাফা অর্জনের লক্ষ্যে তোমার কোনো একটি উৎপাদনকারী প্রতিষ্ঠানের উৎপাদন, বন্টন সংক্রান্ত যাবতীয় কার্যাবলীকেই তোমার ব্যবসায় বলা হয়। ওকে, আচ্ছা এরপরে আমরা যেটা যে স্লাইডে চলে যাব সেটা হচ্ছে, হ্যাঁ দেখো, ব্যবসায়ের আওতা। হ্যাঁ, ব্যবসায়ের আওতা নিয়েই আমরা আসলে পড়ছিলাম। সেখানে ব্যবসায়কে প্রধানত 3 ভাগে ভাগ করা যায়। তোমার যথা হচ্ছে শিল্প, বাণিজ্য এবং প্রত্যক্ষ সেবা, ঠিক আছে। এবং তোমার শিল্পের সংজ্ঞা আমরা পড়েছিলাম গত ক্লাসে। এবং শিল্পকে কয় ভাগে ভাগ করা যায়? শিল্পকে 5 ভাগে ভাগ করা যায়। এবং সেগুলো কি কি? কৃষিজ শিল্প, প্রজনন শিল্প, তারপরে তোমার নিষ্কাশন শিল্প, উৎপাদন শিল্প, নির্মাণ শিল্প, এরপরে হচ্ছে সেবা পরিবেশক শিল্প। এবং আমরা শিল্পের শ্রেণী বিভাগ নিয়ে কিন্তু আলোচনা শেষ করে ফেলেছি গত ক্লাসে। তো আজকে এবং বাণিজ্যটা নিয়েও আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম, সেটা আমরা আজকে কমপ্লিট করব, সেটা গত ক্লাসে কমপ্লিট হয়নি। তো বাণিজ্য কি, আগে সেটা আমরা একটু রিভিউ দেই। বাণিজ্যটা কি সেই বিষয়ে, যে বন্টন সংক্রান্ত যে কোনো কার্যাবলীকেই তোমার বাণিজ্য বলা হয়। এটা হচ্ছে মানে একদম শর্টকাট একটা সংজ্ঞা। কিন্তু আমরা যদি একটু অন্যভাবে বলি, যে বাণিজ্য বলতে আসলে এমন একটি প্রক্রিয়াকে বোঝায় যেখানে পণ্য উৎপাদনের পরে সেই পণ্যকে উৎপাদন স্থল থেকে একেবারে ভোক্তা পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য যে সকল প্রতিবন্ধকতা ফেস করা হয়, সেই প্রতিবন্ধকগুলোকে তোমার সমাধান করার জন্য যে প্রক্রিয়া, সেটাই হচ্ছে বাণিজ্য, ঠিক আছে। অর্থাৎ তোমার উৎপাদিত পণ্য ভোক্তার কাছে পৌঁছে দেওয়ার জন্য যাবতীয় কার্যাবলীকেই কি বলা হয়? তোমার বাণিজ্য বলা হয়। ওকে, তাহলে যেটা আমরা বলছিলাম, আচ্ছা তোমরা শুনতে পাচ্ছ তো মেয়েরা? সবাই শুনতে পাচ্ছ তো? জি। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা তাহলে দেখো, বাণিজ্যের সংজ্ঞাটা আমরা দেখলাম। এরপরে বাণিজ্যকে আমরা বাণিজ্যের ক্লাসিফিকেশনে যদি চলে যাই, তাহলে বলবো বাণিজ্যকে দুটি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে বিনিময়, আর একটা হচ্ছে বিনিময় সহায়ক কার্যাবলী, ঠিক আছে। এখন
তোমার বিনিময়টা কি সেটা আমরা একটু দেখব। সেটা হচ্ছে তোমার মুনাফা অর্জনের উদ্দেশ্যে তোমার পণ্য এবং সেবা সামগ্রী তোমার ক্রেতা এবং বিক্রেতার মধ্যে অর্থের বিনিময়ে যদি তোমার আদান প্রদান করা হয় তখন তাকে পণ্য বিনিময় বলা হয়, এবং পণ্য বিনিময় কিন্তু বাণিজ্যের প্রথম শাখা। ঠিক আছে, এই প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু পণ্যের মালিকানা সত্ত্ব হস্তান্তর করা হয়। ওকে, আচ্ছা, তাহলে এই পণ্য বিনিময় কিন্তু দুই প্রকার। এই পণ্য বিনিময়টা কি দুই প্রকার, যেমন তোমার অভ্যন্তরীণ এবং বৈদেশিক। তার মানে অভ্যন্তরীণ বাণিজ্য এবং বৈদেশিক বাণিজ্য। এবং আমরা গত ক্লাসে আসলে তোমার অভ্যন্তরীণ বাণিজ্য এবং বৈদেশিক বাণিজ্য আমরা পড়ে ফেলেছি। তো আমি তারপরেও একটু তোমাদেরকে জাস্ট স্মরণ করিয়ে দিব যে অভ্যন্তরীণ বাণিজ্যটা আমরা পড়েছিলাম যে একটি দেশের নিজস্ব সীমা রেখার মধ্যে যখন তোমার ক্রয় বিক্রয় কার্য সম্পাদিত হয় তখন তাকে অভ্যন্তরীণ বাণিজ্য বলা হয়। এবং এই অভ্যন্তরীণ বাণিজ্য কিন্তু আবার দেখা যাচ্ছে দুই প্রকার। সেটা কি পাইকারি ব্যবসা এবং তোমার খুচরা ব্যবসা। ওকে, এর যে ক্লাসিফিকেশনটা সেটা আমরা একটা তোমার ছকের মাধ্যমে সেটা উপস্থাপন করেছি এবং সেই ছকটা আমরা এখন একটু দেখব। তাহলে দেখো, বাণিজ্যের যে প্রকারভেদ সেটা আমরা একটা ছকে উপস্থাপন করেছি, এবং সেটা কি বিনিময়ের সহায়ক কার্যাবলী। এবং বিনিময়টা আমরা এতক্ষণ পড়ছি, বিনিময়টা সেটা হচ্ছে অভ্যন্তরীণ বিনিময় এবং আরেকটা কি তোমার বৈদেশিক বিনিময়। ঠিক আছে, তাহলে এই অভ্যন্তরীণ বিনিময়টাকে যেমন আমরা দুই ভাগে ভাগ করছি, পাইকারি ব্যবসা খুচরা ব্যবসা, এটাও আমরা গত ক্লাসে পড়েছি পাইকারি খুচরা ব্যবসা। এখন আসো বৈদেশিক বিনিময়টা কি বা বৈদেশিক বাণিজ্য আসলে কাকে বলে। দেখো, দুটি ভিন্ন দেশের ব্যবসায়ীদের মধ্যে কি তোমার যে ক্রয় বিক্রয় কার্য সম্পন্ন হয় তাকেই কিন্তু তোমার বৈদেশিক বাণিজ্য বলা হয়। তার মানে কি দুটি ভিন্ন দেশ হতে হবে, দুইটা ভিন্ন দেশের ব্যবসায়ীদের মধ্যে ক্রয় বিক্রয় কার্য সম্পাদিত হবে, তখন তাকে কি বলা হবে বৈদেশিক বাণিজ্য বলা হবে। ঠিক আছে, এখন একটি দেশ তার উদ্বৃত্ত পণ্য কিন্তু বিক্রয় করে এবং সে তোমার মুনাফা অর্জন করে এবং ঘাটতি পূরণের জন্যই কিন্তু বৈদেশিক বাণিজ্যে লিপ্ত হয়। ঠিক আছে, এখন এই বৈদেশিক বাণিজ্য কিন্তু তোমার তিন প্রকার। দেখো এখানে দেয়া আছে যে বৈদেশিক যে বাণিজ্য সেটা কিন্তু তোমার তিন প্রকার। সেটা কি, এক হচ্ছে আমদানি, দুই হচ্ছে রপ্তানি, তারপরে হচ্ছে পুনঃরপ্তানি। ওকে, আচ্ছা, তাহলে আমদানিটা কি সেটা আমরা এখন আসো একটু দেখি। সেটা হচ্ছে বিদেশ থেকে পণ্য সামগ্রী ক্রয় করে যখন নিজ দেশে আনার প্রক্রিয়া করা হয় সেই প্রক্রিয়াকে আমদানি বলা হয়। অর্থাৎ বিদেশ থেকে পণ্য আনাকেই কিন্তু তোমার কি নিজের দেশে পণ্য আনাকেই কি বলা হচ্ছে তোমার আমদানি বলা হচ্ছে। ওকে, আচ্ছা, এরপরে তোমার যেটা যে সেটা না, এই বিষয়ে আমরা আরো বলতে পারি যে একটি দেশ তার নিজের দেশের ঘাটতি পণ্য দেশের বাইরে থেকে তোমার ক্রয় করে থাকে। ঠিক আছে, সাধারণত জনগণের যে কোনো পণ্য সেবার চাহিদা পূরণের জন্যই কিন্তু তোমার পণ্য আমদানি করা হয়। হ্যাঁ, যেমন আমরা উদাহরণস্বরূপ বলতে পারি কি যে মধ্যপ্রাচ্য থেকে বাংলাদেশের জন্য প্রচুর পরিমাণে তোমার জ্বালানি তেল এবং চীন থেকে বিভিন্ন ধরনের ভোগ্যপণ্য আমদানি করা হয়। ঠিক আছে, এই দেশগুলোর সাথেই দেখা যায় যে আমাদের বেশি তোমার অনেক সময় প্রায় বিভিন্ন দ্রব্য নিয়ে আমাদের লেনদেন হয়ে থাকে। আচ্ছা, এই গেল তাহলে আমদানি। এরপরে আসো রপ্তানি। রপ্তানি কি, সেটা হচ্ছে তোমার বিদেশি ক্রেতা বা ব্যবসায়ীদের কাছে পণ্য বিক্রয়ের প্রচেষ্টাকে তোমার রপ্তানি বলা হয়। অর্থাৎ বিদেশি কোনো ক্রেতা বা দেশের কাছে যখন নিজ দেশ থেকে তোমার পণ্য বিক্রয় করা হয় তখন সেই প্রক্রিয়াকে রপ্তানি বলা হয়। ঠিক আছে, সাধারণত তোমার উদ্বৃত্ত পণ্য দেশের বাইরে কিন্তু তোমার রপ্তানি করা হয়। যখন দেখা যায় যে আমার দেশে অনেক পণ্য আছে, আমাদের দেশীয় চাহিদা মেটানোর পরেও বাড়তি উদ্বৃত্ত পণ্য রয়ে গেছে, তখন কিন্তু সেটাকে আমরা আরেকজন ক্লাসে এসেছে, আচ্ছা, সেটাকে তখন আমরা কি রপ্তানি করে থাকি, সেই উদ্বৃত্ত পণ্যটাকে আমরা রপ্তানি করে থাকি। আচ্ছা, তাহলে দেখো বৃহদায়তন উৎপাদন যে বিষয়টা এবং তোমার বিশেষজ্ঞতা অর্জনের কারণেই কিন্তু একটি পণ্য দেশীয় বাজারের চাহিদা পূরণ করে তোমার বিদেশি বাজার দখল করতে পারে। যেমন ধরো তোমার কি বলবো যে ইউরোপ বা আমেরিকাতে তোমার বাংলাদেশের প্রচুর পরিমাণে তৈরি পোশাক কিন্তু রপ্তানি হয়। এটা নিশ্চয়ই তোমরা জানো যে তৈরি পোশাক শিল্পে কিন্তু বাংলাদেশ সমৃদ্ধ। ঠিক আছে, তাহলে এই গেল তোমার রপ্তানি। আচ্ছা,
তারপরে যেটা আছে আমরা বৈদেশিক বিনিময়ের ইয়েগুলো পড়লাম। আচ্ছা, এরপরে দেখো যেটা আছে সেটা হচ্ছে বৈদেশিক বিনিময় যে 3 প্রকার, সেটা আমরা যেরকম তোমার ক্লাসিফিকেশন গুলা পড়লাম, তাহলে এখন যেটা আমরা দেখব সেটা হচ্ছে বিনিময় তোমার আরেকটা বিষয় আছে পুনঃরপ্তানি। হ্যাঁ, তো পুনঃরপ্তানিটা তোমার কি? পুনঃরপ্তানিটা হচ্ছে তোমার দেশের বাইরে থেকে পণ্য আমদানি করে তা পুনরায় যদি দেশের তোমার বাইরে রপ্তানি করা হয় তাহলে সেটাকে পুনঃরপ্তানি বলা হয়। তার মানে বিষয়টাকে কি বলছে যে তোমার দেশের বাইরে থেকে পণ্য নিয়ে আসবো এবং সেটা আবার পুনরায় কি করব, দেশের বাইরে অন্য কোনো দেশে আবার সেটাকে রপ্তানি করে দেব। এই প্রক্রিয়াটাকেই পুনঃরপ্তানি বলা হয়। সাধারণত তোমার দেখা যায় যে অর্থনৈতিক তোমার নিষেধাজ্ঞা বা তোমার অবকাঠামোগত সুবিধা ইত্যাদি কারণে দেখা যাচ্ছে যে পুনঃরপ্তানি ব্যবসায়ের কিন্তু তোমার উদ্ভব হয়। ঠিক আছে? আচ্ছা, যেমন আরো বলতে পারি আমরা যে বাংলাদেশ বিদেশ থেকে ধরো সুতা আমদানি করলো, তা দিয়ে কাপড় তৈরি করে আবার সে বিদেশে রপ্তানি করে দিল। হ্যাঁ, তাহলে এই বিষয়টাই কিন্তু পুনঃরপ্তানি, যে একটা তোমার ধরো কাঁচামাল থেকে শুরু করে যে কোনো পণ্য আমরা বিদেশ থেকে তোমার আমদানি করলাম এবং আমদানি করে সেটা দিয়ে কি তোমার আমরা কাপড় তৈরি করলাম, করে আবার কি দেখা যাচ্ছে আমরা কাপড় তৈরি করে আবার বিদেশে রপ্তানি করছি। ঠিক আছে? এটাই হচ্ছে তোমার পুনঃরপ্তানি। ওকে, আচ্ছা, তাহলে এবারে আসো, তাহলে আমরা দেখলাম আমদানি, রপ্তানি এবং পুনঃরপ্তানি। ঠিক আছে? এরপরে যেটা আমরা দেখব সেটা হচ্ছে সেবা, পণ্য বা সেবা বিনিময় সংক্রান্ত যে কার্যাবলীগুলো আছে। ঠিক আছে? সেটা আমরা দেখব। এখন দেখো যে পণ্য বা সেবা বিনিময় সংক্রান্ত কার্যাবলীগুলো কি। যেমন তোমার ক্রয় বিক্রয় সংক্রান্ত কাজ তোমার সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য যেসব তোমার দেখা যাচ্ছে কাজ করা হয় সেগুলোকেই তোমার বিনিময় সহায়ক কার্যাবলী বলা হয়। বুঝতে পেরেছো? যেমন ধরো এই কাজগুলো তোমার অর্থ সংশ্লিষ্ট হতে পারে, তারপরে তোমার সেবা মূলক হতে পারে। তার মানে কি, তোমার ক্রয় বিক্রয় সংক্রান্ত কাজগুলো সুষ্ঠুভাবে তোমার সম্পন্ন করার জন্যই যে কাজগুলো, যে কার্যাবলী করা হয় সেগুলাই কিন্তু বিনিময় সহায়ক কাজ। হ্যাঁ, এখন এই বিনিময় সহায়ক কিন্তু বিভিন্ন ধরনের কার্যাবলী আছে। সেটা কি রকম? দেখো, পরিবহন। হ্যাঁ, পরিবহন আছে, গুদামজাতকরণ, ব্যাংকিং, বীমা। আচ্ছা, পরিবহন কি? তোমার স্থানগত প্রতিবন্ধকতাটা দূর করে কিন্তু পরিবহন। ঠিক আছে? এখন দেখো ব্যবসায়ের অর্থ তোমার যেমন ধরো ব্যবসায়ের যে অর্থ সংস্থান জনিত যদি কোনো প্রতিবন্ধকতা থাকে বা সমস্যা থাকে তাহলে সেটা কি, সেটা তোমার দূর করবে কি, ব্যাংক। হ্যাঁ, তো ব্যাংক ব্যবসায় তোমার দেখা যাচ্ছে পণ্য বন্টনের প্রয়োজনে ব্যবসায়ীকে তোমার নির্দিষ্ট সুদে দেখা যাচ্ছে পুঁজির যোগান দিচ্ছে। ঠিক আছে? অনেক সময় ব্যাংক লেনদেনের ক্ষেত্রে বিনিময় প্রক্রিয়াকেও কিন্তু অনেক বেশি সহজ করে তুলছে। ঠিক আছে? এরকম। আচ্ছা, এরপরে তোমার আরেকটা আছে তোমার যেটা আমরা এর আগে একটু বলেছিলাম, যে আরেকটু বলি, সেটা হচ্ছে পরিবহনের বিষয়টা, যে এক স্থান থেকে অন্য স্থানে পণ্য আনা নেওয়া করাকে তোমার যে বিষয়টা, যে আনা নেওয়া করার যে প্রক্রিয়া সেটা হচ্ছে পরিবহন, এবং পরিবহনের মাধ্যমেই দেখা যাচ্ছে যে উৎপাদন স্থল থেকে পণ্য সামগ্রী ভোক্তা পর্যন্ত কি পৌঁছায়। ঠিক আছে? আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হচ্ছে তোমার গুদামজাতকরণ। হ্যাঁ, সময়গত যে প্রতিবন্ধকতা সেটা কিন্তু দূর করে গুদামজাতকরণ। হ্যাঁ, যেমন এই ধরো তোমার শীতকাল এবং গরমকালের মধ্যে যে একটা গ্যাপ থাকে এবং সেইখানে যে একটা চাহিদার তারতম্য থাকে, শীতকালে একরকম কাপড় চোপড়ের চাহিদা, গরমকালে একরকম কাপড় চোপড়ের চাহিদা। ঠিক আছে? এই বিষয়গুলোর কারণেই কিন্তু গুদামজাতকরণের প্রয়োজন হয়, উদ্ভব হয়। তাহলে আমরা বলতে পারি যে গুদামজাতকরণ আসলে পণ্য বন্টনের সময়গত প্রতিবন্ধকতা দূর করে। সাধারণত পণ্য উৎপাদন এবং ভোগ হ্যাঁ একই সময়ে কিন্তু হয় না, সংগঠিত হয় না। উৎপাদনের পরে কি পণ্য ভোক্তাদের হাতে পৌঁছার পূর্ব পর্যন্ত পণ্য একটি নির্দিষ্ট জায়গায় সংরক্ষণ করতে হয়। তার মানে এখানে বোঝাতে চাচ্ছে যে ধরো
যে গরমকালে যে কাপড় চোপড় গুলো থাকে সেটা যেমন তোমার সংরক্ষণ করা হয়, যে যখন গরম আসবে তখন সেটা সাপ্লাই করা হবে। আবার ধরো শীতকালে যে কাপড় চোপড়ের চাহিদা থাকে সেগুলো কিন্তু সংরক্ষণ করা হয় তোমার যথাযথভাবে, যাতে শীত আসলে সেই চাহিদা মেটানো যায়। তাহলে এইভাবেই প্রতিবন্ধকতা দূর করে গুদামজাতকরণ। ঠিক আছে। আচ্ছা, এরপরে তোমার যেটা আছে সেটা হচ্ছে বীমা। হ্যাঁ, বীমাটা কি? এটা কিন্তু তোমার জীবনের ক্ষেত্রে হোক বা তোমার পণ্য সামগ্রী নষ্ট হওয়ার হাত থেকে হোক নিরাপত্তা প্রদান করে এই বীমা। অনিশ্চয়তা এবং ঝুঁকি হ্রাস করে। পণ্য পরিবহনের সময় পথে বা তোমার গুদামজাতকরণ অবস্থায় যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, তখন কিন্তু এই ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারে। এই ক্ষেত্রে বীমা প্রতিষ্ঠান নির্দিষ্ট প্রিমিয়ামের বিনিময়ে কি তোমার ব্যবসায়ীর ঝুঁকি বহন করে। ঠিক আছে। সাধারণত ব্যবসায়ীরা তোমার নৌ, তারপরে তোমার দেখা যাচ্ছে অগ্নি, সম্পত্তি বিভিন্ন বীমা পলিসি গ্রহণের মাধ্যমে কিন্তু ঝুঁকিগত তোমার প্রতিবন্ধকতা মোকাবেলার চেষ্টা করে। ঠিক আছে। তারপরে আরেকটা আছে যেটা শ্রেণী বিভাগ, সেটা হচ্ছে বাজারজাতকরণ প্রসার। বাজারজাতকরণ প্রসার, তাহলে উৎপাদিত বাজারজাতকরণ প্রসার মানে কি? সেটা কি? একেবারে পণ্যের প্রচার। ঠিক আছে। যেরকম ধরো উৎপাদিত পণ্য সম্পর্কে ক্রেতাদের জানা আছে কিনা ইনফরমেশন, সেগুলা ইনফরমেশন গুলো আকর্ষণীয় ভাবে জানানোর জন্য তোমার যে প্রক্রিয়া অনুসরণ করা হয় তাকে কিন্তু বাজারজাতকরণ প্রসার বলা হয়। কোনো পণ্য সম্পর্কে তোমার ক্রেতার যদি জানা না থাকে, ক্রেতা কিন্তু তখন পণ্য ক্রয়ে কখনোই আকৃষ্ট হবে না। ঠিক আছে। এবং পণ্য সম্পর্কে ক্রেতাকে জানাতে হবে, বোঝাতে হবে পণ্যের কি গুণাবলী, সেগুলো উপস্থাপন করতে হবে একজন ক্রেতার সামনে। এবং সেটা অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে হতে পারে, বা মেলা প্রদর্শনীর মাধ্যমে হতে পারে, বা কোনো ম্যাগাজিন প্রকাশের মাধ্যমে হতে পারে। ঠিক আছে। বা তোমার যে কোনো উপায়েই তোমার, বা টিভিতে বা রেডিওতে, যে কোনো উপায়েই কিন্তু কি বাজারজাতকরণ প্রসার হতে পারে। এবং আশা করি যে এই বিষয়ে তোমরা জানো, মোটামুটি তোমাদের ধারণা আছে। ঠিক আছে। তাহলে আমরা তোমার বিনিময় সহায়ক যে কার্যাবলী এগুলো আমরা এতক্ষণ আলোচনা করলাম। এবং ব্যবসায়ের প্রধান শাখা হিসেবে কি বাণিজ্যের পরিধিটা কিন্তু অনেক ব্যাপক। ঠিক আছে। পণ্য উৎপাদনের পর থেকে দেখা যাচ্ছে ভোক্তার নিকট পৌঁছানো পর্যন্ত একটা লম্বা প্রক্রিয়া অনুসরণ, দীর্ঘ প্রক্রিয়া অনুসরণ করা হয়। ঠিক আছে। এবং মূলত অর্থ সংস্থান থেকে শুরু করে একেবারে ভোক্তার ভোগ পর্যন্ত সমস্ত কর্মকাণ্ডই কিন্তু কি একেবারে বাণিজ্যের আওতার মধ্যে পড়ে। ঠিক আছে। ওকে মেয়েরা, বুঝতে পেরেছো? জি। হ্যাঁ, ওকে। আচ্ছা, তাহলে আমরা, হ্যাঁ ঠিক আছে, তাহলে আমরা এখন বাণিজ্যের প্রকারভেদও পড়ে ফেললাম। আমরা এখন পরের টপিকসে চলে যাব। সেটা হচ্ছে, এখন কি দেখতে পাচ্ছ তোমরা? এখন কি দেখতে পাচ্ছ? হ্যালো, শিল্প বাণিজ্যের মধ্যে পার্থক্য। ওকে, হ্যাঁ, জিজ্ঞেস করলে এরকম রেসপন্স করে ফেলবে, তাহলে আমার জন্য সুবিধা হবে, বুঝতে পারবো যে তোমরা শুনতে পাচ্ছ কিনা। ওকে, শিল্প এবং বাণিজ্যের মধ্যে পার্থক্য গুলো কি সেগুলো আমরা এখন আলোচনা করব একে একে। ঠিক আছে। তো শিল্প এবং বাণিজ্যের মধ্যে পার্থক্য যেটা প্রথমেই আছে সেটা হচ্ছে সংজ্ঞাগত। সংজ্ঞাগত পার্থক্যটা কি আমরা একটু দেখি। শিল্প হচ্ছে মানে উৎপাদনের বাহন। কোনো পণ্য উৎপাদন করাকেই শিল্প বলা হয়। এবং আরেকটু যদি ব্যাপকভাবে বলি, যে শিল্প হচ্ছে এমন একটি প্রক্রিয়া যে একেবারে বটম স্তর থেকে কোনো তোমার কি বলে এটাকে, কাঁচামালকে তোমার রূপগত পরিবর্তনের মাধ্যমে তোমার মানুষের বা ভোক্তার ব্যবহার উপযোগী কোনো পণ্য উৎপাদন করার প্রক্রিয়াকেই তোমার শিল্প বলা হয়। ঠিক আছে। আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হচ্ছে বাণিজ্য। বাণিজ্য নিয়েই আমরা এতক্ষণ আলোচনা করেছি। বাণিজ্য সম্পর্কে তোমরা জানো যে বন্টনকারী শাখাকেই কি বাণিজ্য বলা হয়। পণ্য বন্টনকারী শাখাকেই বাণিজ্য বলা হয়, বা ভোক্তার নিকট পৌঁছানো পর্যন্ত যে প্রক্রিয়াগুলো অনুসরণ করা হয় তার সমষ্টিকেই বাণিজ্য বলা হয়। ঠিক আছে। আচ্ছা, এরপরে 2 নাম্বার যেটা পার্থক্য সেটা হচ্ছে অবস্থান।
অবস্থান বলতে কি বোঝাচ্ছে যে তোমার শিল্প মূলত কিন্তু উৎপাদন তথা তোমার দেখা যাচ্ছে যে প্রাকৃতিক সম্পদের উপযোগ সৃষ্টির সাথে জড়িত কে, এই শিল্প, ঠিক আছে। কিন্তু বাণিজ্য কি, বাণিজ্য মূলত হচ্ছে উৎপাদন পণ্য, উৎপাদিত যে পণ্যদ্রব্য সেগুলা ভোক্তার নিকট পৌঁছে দেওয়ার লক্ষ্যে সম্পাদিত যাবতীয় কার্যাবলীর সাথে জড়িত কি, এই তোমার বাণিজ্য, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো যেটা আছে, তারপরে পার্থক্যটা সেটা হচ্ছে কার্যক্রম। কার্যক্রম তার মানে কি, শিল্প ব্যবসায়ের প্রাথমিক স্তরে অবস্থান করে, শিল্প ব্যবসায়ের প্রাথমিক স্তরে অবস্থান করে এবং উৎপাদন সংক্রান্ত কার্যক্রম কিন্তু পরিচালনা করে শিল্প, ঠিক আছে। আর বাণিজ্য কি, তোমার শিল্পের পরের অবস্থান, অর্থাৎ কি ব্যবসায়ের দ্বিতীয় স্তরে অবস্থান করে বন্টন সংক্রান্ত যাবতীয় কার্যাবলী সম্পাদন করে কে, এই বাণিজ্য, ঠিক আছে। আচ্ছা, এরপরে যেটা আছে পার্থক্য সেটা হচ্ছে পণ্যের প্রকৃতি। হ্যাঁ, পণ্যের প্রকৃতি বলতে কি বোঝাচ্ছে, যে তোমার শিল্পে ব্যবহৃত পণ্য প্রধানত তোমার প্রাকৃতিক প্রকৃতির হয়, ঠিক আছে, যা উৎপাদনের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। তার মানে শিল্পে কিন্তু সাধারণত একদম বটম স্তরের কার্যাবলীগুলো সম্পাদন করা হয়। পণ্যের যে কাঁচামালগুলো আছে সেই কাঁচামালগুলোকে তোমার রূপান্তর প্রক্রিয়ার মাধ্যমে তারা উপযোগ সৃষ্টির মতো করে তোমার ভোক্তার কাছে তোমার কি বলে এটাকে, চাহিদা পূরণ করার উপযোগী পণ্যে তোমার তৈরি করার চেষ্টা করে, ঠিক আছে। আর তোমার বাণিজ্য কি, বাণিজ্য হচ্ছে তোমার ব্যবহৃত পণ্য, বাণিজ্যে ব্যবহৃত পণ্য সাধারণত চূড়ান্ত প্রকৃতির হয় বা আধা প্রস্তুত হতে পারে পণ্য। আচ্ছা, এই গেল তোমার পণ্যের প্রকৃতি। এরপরে আসো 5 নাম্বার যেটা আওতা। আওতাটা কি, তোমার উৎপাদন বা প্রাকৃতিক সম্পদের যে রূপগত উপযোগ সৃষ্টি, এই কাজগুলো হচ্ছে শিল্পের আওতাভুক্ত। আর তোমার উৎপাদিত পণ্য বন্টন এবং সহায়ক যত ধরনের কার্যাবলী আছে সেগুলা কি বাণিজ্যের আওতাভুক্ত, ঠিক আছে। আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হচ্ছে উপযোগ। এরপরে যেটা আছে সেটা হচ্ছে উপযোগ। উপযোগ কি, শিল্প প্রাকৃতিক সম্পদের রূপগত উপযোগ সৃষ্টি করে, ঠিক আছে। আর বাণিজ্য কি, বিভিন্ন ধরনের উপযোগ সৃষ্টি করে, যেমন স্থানগত উপযোগ, কালগত উপযোগ, অর্থগত উপযোগ, তারপর ঝুঁকিগত উপযোগ, এইসব বিভিন্ন ধরনের উপযোগ সৃষ্টি করে। আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হচ্ছে কাজের প্রকৃতি। হ্যাঁ, কাজের প্রকৃতি বলতে কি, পণ্য দ্রব্য এবং সেবা কর্ম উৎপাদনের মাধ্যমে শিল্পের কাজের সমাপ্তি ঘটে। আর তোমার বাণিজ্যের ক্ষেত্রে কি হয়, তোমার উৎপাদিত পণ্য ভোক্তার নিকট পৌঁছে দিতে পারলেই কিন্তু বাণিজ্যের কাজ সমাপ্ত হয়, ঠিক আছে। তাহলে আমরা মোটামুটি শিল্প এবং বাণিজ্যের মধ্যে এই পার্থক্যগুলো আমরা লক্ষ্য করলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো ওকে, আমরা আচ্ছা ঠিক আছে। তো স্টুডেন্টরা, হ্যাঁ তোমরা তাহলে এখন ভিডিওটা অন করে দাও সবাই। আচ্ছা, তো আজকে যেগুলো মানে পড়ালাম, ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পেরেছো। এবং যেগুলো আমি পড়িয়েছি টপিক, সেগুলো বাসায় তোমরা অবশ্যই শেষ করে ফেলবে, কেমন, এই দিনের পড়াগুলো দিনেই তোমরা শেষ করে ফেলবে, এগুলো রাখবে না। এবং সেগুলো লিখিতভাবে সুন্দরভাবে তোমরা এগুলো শেষ করবে পড়াগুলো, এবং নেক্সট ক্লাসে আমরা পরের টপিকসে চলে যাব। আর আশা করি তোমরা বাসায় ঠিক মতো পড়ছো আমি যেগুলো পড়াগুলো দিচ্ছি।
আর নামের পাশে নেক্সট ক্লাস থেকে তোমরা রোলটা লিখে দিও, লিখে দিলে ভালো হয় আর কি আমার জন্য। আচ্ছা ঠিক আছে, তো এখানে ফাহিমা আক্তারের রোলটাই দেওয়া আছে। আরেকজন দেখা যায় এখন ক্লাসে ঢুকলো, দেরি দেখা যায়। আচ্ছা তাহলে আমরা আমাদের দেখি তোমাদের রোলগুলো এখানে যাদের দেওয়া আছে তাদের তো দেওয়াই আছে, আর বাকিদের রোল আমি লিখে নিচ্ছি। আচ্ছা উর্মির রোলটা কত? তোমরা সবাই একটু রোলটা বলো আমাকে কষ্ট করে। উর্মি তোমার রোলটা কত? হ্যাঁ সবাই আনমিউট করো, সবাই আনমিউট করো। উর্মি রোলটা বলতে পারবে? 3006। কত? 3006। 3006। তারপরে তোমার এই যে মারজানা রহমান, হ্যাঁ ওর রোল কত? মিস 2019। 3019। 2019। 2000। জি মিস। তারপর শান্তা ইসলাম 3026। আচ্ছা, তারপর জান্নাতুল ফেরদৌস 3016। 3016। আচ্ছা ফিজা, ফিজা আক্তার 3011। আচ্ছা 3011। ওকে থ্যাংক ইউ। আচ্ছা তারপরে তারপরে হাফসা 3019। আচ্ছা ঠিক আছে। তারপরে শেলি, না ওর নাম কি, সেহলি নাকি? সাহেলি। আচ্ছা সাইলি তোমার কত? 3022। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তারপরে স্বপ্না ইসলাম ম্যাম 3027। আচ্ছা ওকে। আচ্ছা ঠিক আছে, সবাইকে অনেক ধন্যবাদ, তোমরা ক্লাস করেছো এবং আমি যেগুলো আজকে পড়িয়েছি এগুলো বাসায় অবশ্যই কমপ্লিট করে ফেলবে তোমরা। তো সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে তাহলে তোমাদের সাথে এই পর্যন্তই ক্লাস, কেমন? আসসালামু আলাইকুম মিস। হ্যাঁ ওয়ালাইকুম সালাম, সবাই ভালো থাকো।